তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের পরিবেশন করব। তো যে বিষয় নিয়ে আজকে গোটা হাইকোর্ট তোলপাড়, সেটা হচ্ছে 16,500 প্যানেলে বেনিয়ম থেকে কার্যত বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু স্যার। তো আমরা বারবারই বলেছি, একটা ভালো মামলা গোটা পরিস্থিতি বদলে দিতে পারে। আজকে যে ধরনের এত 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 মিশ্রণপূর্ণ বেনিয়ম অনিয়মগুলো আজকে তুলে ধরা হয়েছে অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবুর তরফ থেকে, যিনি কিনা 16,500 এই প্যানেলের উপর ইরেগুলারিটির উপর কিন্তু আজকে তিনি তার মামলাটাকে তিনি নিয়ে গেছিলেন বা সাজিয়েছেন তিনি। তো সেখানে দাঁড়িয়ে বিশ্বজিৎ বসু কিন্তু হকচুকে গেছেন। তো ডিলে অফ কনভার্সেশন ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে দুর্নীতি কি মাত্রায় হচ্ছে। সরাসরি আমরা কথা বলেছিলাম অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবুর সাথে, তো সেই কথাটারই কথোপকথন আপনাদের সামনে তুলে ধরছি। তো শুনুন তার মুখ থেকে আজকে মহামান্য হাইকোর্টে কী কী হয়েছে। যদিও লাইব্রেরি স্ট্রিম বন্ধ করতে বাধ্য হয়েছিলেন, তবু আমরা তার কাছ থেকে জেনে নিয়েছি যে কী কী আজকে মহামান্য হাইকোর্টে হয়েছে। তো চলুন শুনে নিই তার বক্তব্য। নমস্কার স্যার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। তো স্যার, আজকে যে 16,500 নিয়ে যে মামলাটা ছিল, সেই মামলা কি ধরনের মামলা, এটা কার মামলা, আগে এটা আগে বলুন। দেখুন, অচিন্ত কুমার সামন্ত বলে যে ওরা সহ প্রায় 298 জন মতো তারা মামলা করেছে। 16,500তে যে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে, তার কারণ 16,500 এই যে মামলাটি মানে 2020 সালের সিলেকশন প্রসেস, সেখানে প্রথমে জানেন আপনারা প্যানেল পাবলিকেশনের একটা রিট পিটিশন হয়। সেই রিট পিটিশনের সাপেক্ষে সেই সময়ে স্টে অ্যাপ্লিকেশন হয় এবং স্টে হয়। তারপরে সেই স্টে এর সাপেক্ষে বোর্ড একটা অ্যাপিল করে এবং সেখানে বোর্ড গিয়ে একটা প্লি নেয় যে আমরা তো ওয়েবসাইটে প্যানেল পাবলিশ করেছিলাম, কিন্তু ডিউ টু সাইবার হ্যাকিং আমরা সেই প্যানেল তুলে নিতে বাধ্য হয়। আলটিমেট সেই সময় ডিভিশন বেঞ্চ অর্ডার দেয় যে তোমরা ডিআই অফিস, ডিপিএসসি এবং বোর্ডে এই প্যানেল টাঙাবে। পরবর্তীতে কন্টেম্পট হয়, তারা বলে যে না আমরা প্যানেল টাঙিয়েছিলাম। তারপরে 2022 সালে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশে সোমেন নন্দী রমেশ মালিক ম্যাটারে যে আবার একটা লিস্ট প্রকাশ হয়। তার পরের দিন যেদিন লিস্ট প্রকাশ হয় তার পরের দিন আর একটা নোটিফিকেশন দিয়ে বলা হয় ওই লিস্টে এরর আছে। আমরা এই যে যারা মামলা করেছে অচিন্ত সামন্তরা, এরা 3টে লিস্ট, সেই 2021 সালে যে লিস্ট, 2022 সালে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের সাপেক্ষে যে লিস্ট এবং কয়েকটি ডিপিএসসির যে লিস্ট, সেই 3টে লিস্ট এবং টেটের যে লিস্ট, টেটের 2000 টেট 2014 82 লিস্ট, এই সমস্তগুলো ট্যালি করি। ট্যালি করে বেশ কিছু অ্যানোমালিজ পাই। যেমন নন এম প্যানেল, অর্থাৎ কোথাও লিস্ট, কোনো লিস্টে নাম নেই, না টেটের লিস্টে না কোনো প্যানেলে, মানে 2021 সালের সেই অর্ধ সমাপ্ত যে লিস্ট সেটা, না 2022 সালে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অর্ডারের সাপেক্ষে যে লিস্ট সেখানে, না টেট কোয়ালিফাইড, কোনো নাম নেই, চাকরি পেয়ে গেছে। আবার কিছু ছেলে মেয়ে যাদের বোর্ডের লিস্টে নাম নেই, মানে বোর্ড যে লিস্ট দিয়েছিল 2022 সালে যে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের নির্দেশের সাপেক্ষে, সেই লিস্টে নাম নেই, কিন্তু ডিপিএসসির লিস্টে 2021 সালের লিস্টের নাম আছে। আমি জজ সাহেবকে, মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর আদালতে সেই জন্য একটা সাবমিশন করেছি যে কলকাতা থেকে প্যানেল সাপোজ রান করতে শুরু করলো, মুর্শিদাবাদ বইতে যেতে যেতে কিছু লোক প্যানেলে ঢুকে পড়লো। এক অদ্ভুত জিনিস যে রং কোয়েশ্চেনে কিছু শিডিউল ক্যান্ডিডেট আছে, যেমন কিছু রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, যেমন ধরুন ওবিসি এসসি এসটি আগে 83 ধরা হতো, পরবর্তীতে আমি মামলা করেছিলাম, আদালত 82 পাস মার্কস ডিক্লেয়ার করে। কিন্তু যদি ওবিসি ক্যাটাগরি বা এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরির কেউ যদি টেট কোয়ালিফাইড না হয়, তাহলে সে কি হবে, তার মার্কস লেস দেন 83 হবে। তাহলে দেখা যাচ্ছে ওই যে 738 যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে কিছু ক্যান্ডিডেটের টেটের মার্ক 93, 94, 97 কি করে হলো? কিছু ক্যান্ডিডেট যাদের 82 লিস্টেও নাম আছে, আবার অন্য লিস্টেও নাম আছে টেট কোয়ালিফাইডে, তাহলে 82 লিস্টেও নাম আছে, মানে টেটের 82ও পেয়েছে, আবার অন্য টেট কোয়ালিফাইড লিস্টে কি করে নাম থাকবে, এবং তারাই চাকরি পেয়েছে। কিছু ক্যান্ডিডেট যেমন ইন সার্ভিস ক্যান্ডিডেট যারা 2016 সালে চাকরি পেয়েছে, তাদের 2020 সালে সিলেকশন প্রসেসে বসতেই দেওয়া হয়নি। কিছু ক্যান্ডিডেট 2016 সালে লিস্টেও নাম আছে, 2020 সালের লিস্টেও নাম আছে। এইরকম একাধিক অ্যানোমালিজ এইটা ডিটেক্ট করে এগুলো সমস্ত কিছু এই রিট পিটিশনে ইনক্লুড করে মামলা করেছে। তো মহামান্য বিচারপতি ঘরে আজকে মামলাটি শুনানির জন্য ছিল। মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন বোর্ডকে তার রিপোর্ট ফাইল করার।
কারণ ওরা খুব স্বাভাবিকলি নেয় যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। সেই জন্য আমি আর্গুমেন্টের প্রথমেই আমার পয়েন্টই ছিল যে প্যানেলের ভ্যালিডিটি যে শেষ হয়ে গেছে, যে প্লি নেওয়া হয়, এটা অ্যান্টিসিপেট আর্গুমেন্ট করতে পারে, অ্যান্টিসিপেট করেই আমি যে কেন প্যানেল এখনো পর্যন্ত টিল ডেট আমি কিন্তু প্যানেল দেখিনি। তার কারণ অ্যাজ পার রুল প্যানেল কি হতে হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, কারণ রুলতে একদম নির্দিষ্টভাবে বলা আছে 2016 সালের রুলে যে কিভাবে প্যানেল পাবলিশ করতে হবে। সেই প্যানেল এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। তাহলে যে প্যানেল পাবলিশ হয়নি সেই প্যানেলের কি করে ভ্যালিডিটি শেষ হয়ে যায়। আর যদি প্যানেল পাবলিশ করে থাকে তাহলে সেই প্যানেল আদালতে প্রডিউস করতে কি অসুবিধা? আপনি নিশ্চিতভাবেই জানেন যে 2016 সালের প্যানেল যাতে পাবলিশ না করতে হয়, 2020 সালের প্যানেল পাবলিশ না করতে, সেটা বোর্ড নিজেরাই অ্যাপিল করেছে এবং সেই মামলা স্টিল পেন্ডিং। তাহলে প্যানেল পাবলিশ হয়নি, তাহলে সেই প্যানেলের ভ্যালিডিটি কি করে শেষ হয়ে যায়? ফলে এই প্যানেলের ভ্যালিডিটি এখনো শেষ হয়নি, কারণ হচ্ছে প্যানেল এখনো স্টিল পাবলিশ হয়নি। যদি পাবলিশ হয়ে যায় আদালতে প্রডিউস করার, আমি সে কথা আদালতে বলেছি। ইভেন সেই পয়েন্টে মহামান্য বিচারপতি বলেছেন যে রিপোর্ট দিতে, এবং যদি প্যানেল পাবলিশ হয় ওরা বলুক। এবং আমি যে যে প্লিগুলো নিয়েছি, যে যে উদাহরণগুলো দিয়েছি, যেগুলো জেনুইন নাকি জেনুইনিটি নেই, তার কারণ এখানে নির্দিষ্টভাবে একদম কি কি কতজন ক্যান্ডিডেটকে এরকম ইললিগাল নট অ্যান প্যানেল চাকরি দেওয়া হয়েছে। টেট পাস করেনি, টেটের লিস্টে নাম নেই। টেটের কারণ টেট যারা যারা পাস করেছে সেই লিস্ট পাবলিশ করেছে 2020 সালের সিলেকশন প্রসেসে। টেট 2014 তারা পার্টিসিপেট করেছে, টেট 2014 লিস্টে নামই নেই। তারা সব অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। যাদের দুরকম মার্কস, স্টেটের দুরকম মার্কস দেখাচ্ছে, 82 লিস্টেও নাম আছে, অন্য লিস্টেও নাম আছে। আবার বিপিএসসি লিস্টে নাম আছে অথচ বোর্ডের লিস্টে নাম নেই। তাহলে কি মানে কলকাতা থেকে প্যানেল মুর্শিদাবাদ বা ধরুন দিনাজপুর যেতে যেতে সেখানে প্যানেলের নাম এন্ট্রি হয়েছে। ফলে এরকম সাংঘাতিক দুর্নীতি 2020 সালে এবং 2016 সালে পর্বত প্রমাণ দুর্নীতি রয়েছে। 2020 সালে যেমন করে পেরেছে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট এখনো পর্যন্ত ওই যে বলা হয়েছিল সাইবার হ্যাকিং, এখনো পর্যন্ত কি অভিযোগ করেছিল, কোন থানায় অভিযোগ করেছিল, সেই অভিযোগের সাপেক্ষে আজও আদর রাজ্য সরকারের পুলিশ কোনো স্টেপ নিয়েছিল কিনা কেউ জানে না। সাইবার হ্যাকিং এর মিথ্যা গল্প আদালতে শোনানো হয়েছিল এবং সেটা আদালতের অর্ডারে রেকর্ডেড আছে। আমি আজকে আদালতে বলেছি যে দেখুন সাইবার হ্যাকিং বলে বেসিক্যালি এসব মিথ্যা গপ্প দিয়েছিল, একদম মিথ্যা গপ্প দেওয়া। মিথ্যা গপ্প ছাড়া এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি 2016 সালের সিলেকশন প্রসেস, 2020 সালের সিলেকশন প্রসেসে পর্বত প্রমাণ দুর্নীতি করেছে। স্যার আমার একটা ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে ধরে নিন এই যে দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি যে এরকম অবরহ অভিযোগ সবকিছু রয়েছে, কিন্তু প্রার্থীদের চাকরিটা হচ্ছে কই এই ধরনের প্যানেলে? প্যানেলে যদি ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে, সেই ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট গুলোতে অ্যাপয়েন্টিস গুলোকে বের করে দিয়ে যারা ওই স্থলে চাকরি পাবে তাদের চাকরি দিতে হবে, কারণ এটা অ্যাক্ট অফ করাপশন। এই ধরনের অ্যাক্ট হচ্ছে একেবারে করাপ্ট অ্যাক্ট। এই করাপ্ট অ্যাক্ট সেগুলোকে যারা করাপ্ট প্র্যাকটিসের ফলে যারা বেনিফিশিয়ারি হয়েছে, যারা চাকরি পেয়েছে তাদের বের করে দিয়ে সেই স্থলে যারা যোগ্য তাদের চাকরি দিতে হবে। এবং সেটা দিতেই হবে, তার কারণ হচ্ছে তারা করাপশনের ফলে চাকরি পেয়েছে, তাদের কোনো লেজিটিমেট রাইট থাকতে পারে না। হ্যাঁ, অপরচুনিটি অফ হিয়ারিং পাবে, তারা করবে, ওই যেটা বারবার বলা হয় অপরচুনিটি অফ হিয়ারিং দেবে। কিন্তু অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়ার ফলে যার কোনোদিন প্যানেলে নাম ছিল না, যে টেট কোয়ালিফাই করেনি, সে কি করে চাকরি পাবে? বেশ, আরেকটা লাস্ট প্রশ্ন স্যার, ধরে নিন এই 2014 টেট থেকে 2 দফায় নিয়োগ কেন হলো? প্রথম কথা, যেখানে প্রত্যেক বছর টেট নেওয়ার এনসিটির গাইডলাইন রয়েছে যে প্রত্যেক বছর টেট নিতে হবে, সেখানে 14 সালের টেট থেকে প্রথম দফায় 42,949, 2016 সালে দেন বারবার টেট নেয়নি। 18 সালের টেট নেয়নি, 19 সালের টেট নেয়নি, 20 সালের টেট নেয়নি, অথচ 20 সালে আবার সেই 14 টেট থেকে যেখানে 17 টেটের নোটিফিকেশন জারি হয়ে গেছে, সেখানে গিয়ে 20 সালে আবার কেন 16,500 নিয়োগ প্রক্রিয়া করলো একটাই টেট থেকে? দেখুন, টেট প্রতি বছর নেওয়া উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এনসিটি গাইডলাইন সে কথাই বলছে, কিন্তু এই রাজ্যে টেট নেওয়া হয় না। কিন্তু যে নিয়োগ নেওয়া হয়েছে সেখানেও তো দুর্নীতি, পর্বত প্রমাণ দুর্নীতি। এবং এই দুর্নীতি মানে মাল্টিফোল্ড দুর্নীতি, মাল্টিফোল্ড করাপশন। এন্ড দ্যাট মাল্টিফোল্ড করাপশন সেটা আনার হবে যদি এই ম্যাটারে
যদি দেখেন এই ম্যাটারগুলো এবং সেগুলোকে যদি স্ক্রুটিনাইজড হয়, আমি আজকে আদালতে বলেছি, আদালত মামলা গ্রহণ করেছে, তাদের রিপোর্ট দিতে বলেছে এবং সেই রিপোর্ট আশা করি তারা দেবে। এবং সেই রিপোর্টের পরে এই যে মাল্টিফোল্ড দুর্নীতি হয়েছে, এই মাল্টিফোল্ড দুর্নীতি, কারণ এই ম্যাটারের মেরিটে দেখা যাচ্ছে যে টেট পাস করেনি সে কি করে চাকরি পাবে, যার নাম বোর্ডের লিস্টে নেই সে কি করে ডিপিএসসি লিস্টে তার নাম চলে এলো, যার লিস্ট কোনো লিস্টে নাম নেই, না বোর্ডের লিস্টে না ডিপিএসসি লিস্টে, তারা সব চাকরি পেয়ে গেছে। মানে যখন সোজা কথায় যে যখন পয়সা দিয়েছে তাকে তখন চাকরি দিয়েছে, পয়সা দিলেই চাকরি হলো, সে ডিপিএসসি দিয়েছে, বোর্ড দিয়েছে, যে যেখানে পয়সা পেয়েছে সে তাকে সেখানে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। ঠিক ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এই মামলা স্যার পরবর্তী ডেট কবে এই মামলার? 1 সপ্তাহের মধ্যে ওদের ডিসেম্বর মান্থলি লিস্টে দিয়েছে। এখনো এটা আপলোড হয়নি, অর্ডারটা আপলোড হোক, দেখা যাবে যে সময় দেওয়ার জন্য স্যার আপনার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো গোটা বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।